AGT Live 24/7. This is AGT Live 24/7. পরিবেশ, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা রূপান্তরে জৈব প্রযুক্তিগত ব্যবহার শীর্ষক জাতীয় সেমিনার বিলোনিয়া কলেজে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বায়োটেক ক্লাব গবেষণা ও উদ্ভাবনী শাখা অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ শাখার যৌথ উদ্যোগে রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তরের সহায়তায় কলেজে দিবসীয় বায়োটেকনোলজিক্যাল ইন্টারভেনশনস ইন ট্রান্সফর্মিং এনভায়রনমেন্ট, হেলথ, এগ্রিকালচার অ্যান্ড এডুকেশন অর্থাৎ পরিবেশ, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার রূপান্তরে জৈব প্রযুক্তিগত ব্যবহার শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে। এই ন্যাশনাল সেমিনারের বক্তা দেরাদুনের ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের সেন্টার অফ এক্সেলেন্স অন সাস্টেইনেবল ল্যান্ড ম্যানেজমেন্টের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কৃষ্ণ গিরি উনার আলোচনায় বলেন, মানুষ কিভাবে মাটির ব্যবহার করলে কৃষিকাজে লাগবে ও গাছপালা। উত্তরাখণ্ডের দেরাদুন ডিম্বট বিশ্ববিদ্যালয়ের অধীন গ্রাফিক্স এআর কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সুরাহ গোয়ালা জৈব অবক্ষয়ের ক্ষেত্রে ও জৈব প্রযুক্তিগত পদ্ধতির অন্তর্দৃষ্টি সম্পর্কে বলেন, জৈব অবক্ষয়ের জন্য জৈব প্রযুক্তি হলো এমন একটি প্রক্রিয়া যা দূষণকারী ও বর্জ্য পদার্থকে সহজ, কম অনিষ্ট রাসায়নিকের ভাঙতে অণুজীব ব্যবহার করে। আবার আগরতলা মহিলা কলেজের শরীরবিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর মনোজ নাথ উনার আলোচনায় বিভিন্ন উদাহরণ ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করে উন্নত ফসলের ফলন উৎপাদন সম্ভব, যা কীটনাশকের প্রয়োজনীয়তা কমায় এবং খাদ্যের মানের উন্নীত হরমোন, টিকা এবং অন্যান্য ওষুধ তৈরিকরণ, জিনের কার্যকারিতা প্রকাশ অধ্যয়ন করা ও মানুষের রোগের প্রতিষেধক মডেল তৈরি করা যায়। পরিশেষে কলেজের বায়োটেক ক্লাবের তৈরি জৈব সার উপস্থিত অতিথিদের মাধ্যমে বিনামূল্যে পার্শ্ববর্তী এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। সকল ছাত্রছাত্রীদের ও রিসোর্স পার্সনদের মধ্যে শংসাপত্র প্রদান করা হয়। এই 2 দিনের আলোচনায় ছাত্রছাত্রী ও উপস্থিত অধ্যাপকরা বেশ উপকৃত হয়েছেন। এর জন্য কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস সব রিসোর্স পার্সন ও আয়োজক মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও সমাজে বৃহৎ অংশের স্বার্থ সংশ্লিষ্ট এই সব রকম সেমিনার আয়োজন করার চেষ্টা কলেজের পক্ষ থেকে। Because it is not going to the systemic circulation. It is not going to the systemic circulation. It is coming to the stomach, and here it is neutralizing. And accordingly, after neutralization, as it is having the inorganic substances also, automatically it is coming out. If any drug is reaching to the systemic circulation, it will be showing obviously some side effects. Side effects will be there with the therapeutic activity. The therapeutic activity will be there. Along with this, some side effects will be there surely. Okay. So I feel if anybody is suffering instantly the acidity, should not take the PPIs. First, you need to take the antacid. After taking the antacid, the neutralization will be there. After the neutralization, then repeatedly, if it is coming for 2 to 3 days, then automatically we need to take the PPIs. Certain drugs are there. Suppose some antibiotics, then anti-inflammatory drugs, ibuprofen. So if I am taking these drugs, these are automatically they are activating the nanoparticle কিভাবে সিনথেসিস করব, প্রিপারেশন, দেন তার ক্যারেক্টারাইজেশন করব, তারপর তার অ্যাপ্লিকেশনটা দেখব। What is nanostructural materials? Nanostructural materials may be defined as those materials whose dimension lies in the range of 1 to 100 nanometers. In this range কি হয়, ম্যালেরিয়া ইভেন ডেঙ্গু হচ্ছে। The reason behind that, আমাদের টেম্পারেচার অন এন অ্যাভারেজ 1 ডিগ্রি সেন্টিগ্রেড 0.7 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। বলা হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ে আর যদি হিউমিডিটি যদি চেঞ্জ বাড়ে, আর্দ্রতা, তাহলে সেই সমস্ত জায়গায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রকোপ 10 থেকে 15% বাড়বে। আমি বলিনি, বই দেখে এসে বলছি। ত্রিপুরাতে সেই সমস্যাটা শুরু হয়েছে, মানে আমাদের এই সমস্যা হেলথ ইস্যু মারাত্মক ইস্যু। আমি বলবো কলেজ বায়োটেক ক্লাব তার কন্ট্রিবিউশন কি আছে। নেক্সট। তো এতক্ষণ এগুলো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে আমার জানতে হবে the problem is global. Climate change is a global problem. গ্লোবাল বলে আমাদের গ্লোবাল দুজনের উপর ছেড়ে দিলাম। এবং এটা আমার একটা প্রজেক্ট যেটা নাকি এখন স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট অ্যাজ এ স্কিম, সেটা হচ্ছে বায়োভিলেজ 2.0। এটা অ্যাকচুয়ালি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার দ্বারাও অ্যাপ্রিশিয়েট হয়েছে। নীতি আয়োগের ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া এটা রয়েছে। তো আমি ভাবলাম যে ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে যদি কিছু বোঝাতে হয়, আমরা না
তোমরা যদি দেখো ক্লাইমেট চেঞ্জ মানেই হচ্ছে কি একটা অন্ধকার জায়গা, ওই এদিকে টিউবটা জ্বলছে ওইদিকে টিউবটা জ্বলছে না, ওরকম। তোমরা যারা পেছনে বসে আছো আমি তোমাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, অন্ধকার। ক্লাইমেট চেঞ্জ মানে কি হবে, আগামী 10 বছর পরে টেম্পারেচার বাড়বে, রেইনফল কমে যাবে, আমরা আমাদের হিউমিডিটি কমে যাবে, আমরা আর বাঁচবো না। সব সুন্দর সুন্দর এক একটা ভিডিও বার করা হয়, সেন্সিটাইজ করা হয় আমাদের। আমার মনে হয় যে দিস ইজ নট দ্য ওয়ে। ক্লাইমেট চেঞ্জ ইজ এ নরমাল ফেনোমেনন। অ্যানথ্রোপোজেনিক রিজনের জন্য যা যা সমস্যাগুলো হচ্ছে দ্যাট হ্যাজ টু বি আইডেন্টিফাইড, এবং আমাদের সলিউশন আমাদের খুঁজতে হবে, কে খুঁজে দেবে আমাদেরকে? এই জন্য আমি বলেছি যে অ্যাড্রেসিং, अगर एनवायरनमेंट में कोई भी कंपाउंड ऑर्गेनिक सब्सटेंस अगर पड़ा हुआ है तो उसे डिग्रेड क्यों करना है? बिकॉज उसे डिग्रेड क्यों करेगा कोई भी माइंड? क्यों? क्योंकि उससे उसको न्यूट्रिएंट लेना है, उसे कार्बन सोर्स लेना है, उसे नाइट्रोजन सोर्स लेना है, उसे फॉस्फोरस सोर्स लेना है। तो ये डिफरेंट सोर्स के लिए क्या करते हैं, माइक्रो उन पे अटैक करते हैं और या फिर उनको एज ए सोर्स ऑफ एनर्जी यूटिलाइज करते हैं, तो तभी वो कंपाउंड करते हैं डिग्रेड। नाउ अब मैंने जैसे डिग्रेडेशन की डेफिनेशन मैंने ऑलरेडी आप लोगों को बता दी है। डिग्रेडेशन इज द डिसइंटीग्रेशन ऑफ मटेरियल्स बाय बैक्टीरिया, फंजाई और अदर बायोलॉजी। ओके, सो बेसिकली दिस बायोडिग्रेडेशन प्रोसेस इज वेरी यूज्ड फॉर यूज किया जाता है वेस्ट मैनेजमेंट के लिए, इकोलॉजी रेमेडिएशन के लिए, या फिर बायो एनवायरमेंटल रेमेडिएशन और सस्टेनेबल डेवलपमेंट। ना अगर बायोडिग्रेडेशन की बात करते हैं तो हमें बायोडिग्रेडेशन भी हमें समझना है। बायोडिग्रेडेशन और बायोडिग्रेडेशन में क्या डिफरेंस है? बायोडिग्रेडेशन में जैसे कि मैंने आपको बोला, किसी भी कंपाउंड का डिसइंटीग्रेशन होता है विद द हेल्प ऑफ बायोलॉजिकल मींस। डिसइंटीग्रेशन में ब्रेक डाउन हो रहा है, टूट रहा है एक कंपाउंड से, एक बड़े कंपाउंड से छोटे कंपाउंड में। पर वहाँ पे मैं ये नहीं कह रहा हूँ कि उस कंपाउंड की टॉक्सिसिटी चली जाएगी या फिर कम हो जाएगी या फिर रिमूव हो जाएगी, ठीक है। बट बायोरेमेडिएशन में क्या है, बायोरेमेडिएशन में भी क्या हो रहा है, किसी भी कंपाउंड का ब्रेक डाउन हो रहा है, कोई भी टॉक्सिक कंपाउंड है वो क्या हो रहा है, अल्टीमेटली नॉन टॉक्सिक कंपाउंड में कन्वर्ट हो रहा है विद द हेल्प ऑफ बैक्टीरिया, फंजाई, माइक्रोएल्गी और वी कैन से एनी माइक्रोबियल मीन। ओके, तो अगर कोई भी टॉक्सिक कंपाउंड अगर नॉन टॉक्सिक कंपाउंड में कन्वर्ट हो रहा है वो कहलाएगा आपका बायोरेमेडिएशन प्रोसेस। और अगर जब बायोडिग्रेडेशन में क्या है कि हम वहाँ पे गारंटी नहीं दे रहे हैं कि ये कंपाउंड आपका नॉन टॉक्सिक बनेगा या फिर उसके इंटरमीडिएट मीन्स फ्रॉम आपके फर्स्ट प्रोडक्ट से लेके ओरिजिनल प्रोडक्ट से लेके जो लास्ट सोर्स का प्रोडक्ट बन रहा है, अगर उसके बीच में अगर कोई टॉक्सिक कंपाउंड बन रहा है तो वो बायोडिग्रेडेशन के अंदर नहीं आएगा, वो किसके आएगा, बायोडिग्रेडेशन के अंदर आएगा। और अगर कोई टॉक्सिक कंपाउंड नहीं बन रहा है तो वो बायोडिग्रेडेशन, ठीक है। तो बेसिकली अगर यहाँ पे आप फिगर में देख पाएंगे, बायोरेमेडिएशन के अंदर नेचुरल एटेन्यूएशन की एक टर्मिनोलॉजी यहाँ पे लिखा है। एटेन्यूएशन मतलब क्या है कि एक पर्टिकुलर टाइम पीरियड के अंदर किसी भी कंपाउंड का डिग्रेड होना या फिर ब्रेक डाउन होकर के उसे एक नॉन टॉक्सिक फॉर्म में ले आना, ठीक है, विद इन अ पर्टिकुलर टाइम। तो क्या कहलाएगा, नेचुरल एटेन्यूएशन। और अब दूसरा क्या है, बायो स्टिमुलेशन भी है। अभी टर्मिनोलॉजी हम आगे डिस्कस करेंगे, बायो स्टिमुलेशन क्या है अभी बताता हूँ। फिर उसके बाद माइक्रोबियल एडिशन है। কটন যেটা এটা 2002 থেকে সায়েন্টিস্টরা ইন্ট্রোডিউস করেছে। এখনো কিন্তু তখন দেখা যেত কি কৃষকরা কিন্তু ভীষণ ক্ষতির সম্মুখীন হতো, কারণ এই যে বলগুলো যদি কেটে যায়, হ্যাঁ, যদি কটনগুলো কাটা থাকে এগুলো ফ্যাক্টরিতে কেউ নেবে না বা ইমেচুরি ড্রপ হয়ে যাবে ফ্রুটগুলো, যার ফলে 2002 থেকে কিন্তু এই বিটি কটনে এই বিটি করা হয়েছে। এরপরে এগুলো একটা এক্সাম্পল। প্রথমে আমাদের মাথায় আসে যে ট্রানজিনিং প্রোডাক্ট। আমরা জানি অনেক ট্রানজিনিং প্রোডাক্ট তৈরি হয়েছে এবং ম্যাক্সিমাম ট্রানজিনিং প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়াতে টোটালি সেরকম লঞ্চ হয়নি, শুধু একমাত্র বিটি কটন ছাড়া। যদি দেখা যায় যে প্রথম ট্রানজিনিং প্রোডাক্ট তৈরি হয়েছিল টমেটোর একটা ভ্যারাইটি, যেটি ফ্লেভার সেভার নামের ভ্যারাইটি, 1994 এটা রিলিজ হয় এবং এই ক্ষেত্রে অ্যান্টিসেন্স আয়রন টেকনোলজি ইউজ করা হয়েছে।
যেখানে আলটিমেটলি যে ফোলিক ইউনিট একটা যে এনজাইম আছে, এনজাইমের কারণে টমেটোর যে সেল ওয়ালটা নষ্ট হয়ে যায়। তার কারণে সেল ওয়ালটা নষ্ট না হয় একটা অ্যান্টিসেন্স একটা আরএনএ ইনসার্ট করে আলটিমেটলি একটা যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করা হয়, এবং দ্যাট ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ইট ইজ আনএবল টু প্রডিউস দ্য প্রোটিন। তারপর তার ফলে আর সেল ওয়াল ডিগ্রেড হয় না, তারপর টমেটোর সেলফ লাইফ অনেকদিন রাখা যায়। তো এরপরে অনেক ট্রানজিট প্রোডাক্ট তৈরি হয়, যেরকম গোল্ডেন রাইস আসলো। গোল্ডেন রাইস তৈরি করছিল পিটার বায়ার অ্যান্ড ইঙ্গো কপলেকাস, জার্মান সায়েন্টিস্ট। তারপর গোল্ডেন রাইস 2000 লঞ্চ হয়, 2000 লঞ্চ হয়। তারপর তার আগে অনেক ট্রানজিট প্রোডাক্ট আছে, বিটি কটন, বিটি জিঞ্জার, নিউলি পটেটো, এই ভ্যারাইটিটা নিউলি বলে একটা ভ্যারাইটি আছে পটেটো। এরকম ধরনের অনেক ধরনের ট্রানজিট প্রোডাক্ট in terms of variety was developed by using the biotechnology. এবার মেইন হচ্ছে মানে ট্রানজিট ছাড়াও আমাদের কিন্তু ট্রানজিটের মধ্যে অনেক প্রবলেম আছে, প্রস এন্ড কন আছে। ये पानी है तो फिर खेती है। अगर इस जंगल का जो फॉरेस्ट लैंड है, इस लैंड यूज को हम कन्वर्ट करके यहाँ पे गाँव बसा दें, तो ये लैंड यूज तो कन्वर्ट हो गया, सारी बायोडाइवर्सिटी लॉस होगी। इस जंगल के होने से यहाँ पर पानी का स्रोत हो जाएगा, पानी सूखने लगेगा, तो वाटर स्ट्रीम है वो सूखने लगेंगे, तो उसके बाद खेती होगी। রেস্ট্রিকশন অ্যান্ডোনিক্লিয়াস যে জিনটাকে কেটে না, ওই জিনটার কাজ কি ইনসুলিন তৈরি করা। এবার ওই যে এই যে সেই জিনটা যেটাকে ইনসুলিন তৈরি করবে সেটাকে আমি কি করলাম, এই প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে দিলাম। প্লাজমিডের মধ্যে এবার তার মধ্যে ঢুকিয়ে দিলাম। এইবার প্লাজমিডটাকে তারপর আবার যেখান থেকে বার করে এনেছিলাম তার মধ্যে আবার রিইনসার্ট করে দিলাম, ব্যাকটেরিয়ার মধ্যে আবার চলে গেল। বুঝা গেল? এবারে এই ব্যাকটেরিয়াটাকে তার আগের তিনি ক্রিস্টো গিরিসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বায়োটেক ক্লাবের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য সরকারের ডাইরেক্টর অফ বায়োটেকনোলজিক্যাল ডিপার্টমেন্টের সহযোগিতায় 2 দিনব্যাপী 3 এবং 4 মার্চ 2025 বিলোনিয়া কলেজে বায়োটেকনোলজি ইন্টারভেনশন ইন টাস্ক ফার্মিং, এনভায়রনমেন্ট, হেলথ, এগ্রিকালচার অ্যান্ড এডুকেশন শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা শ্রী সুজিত দাস মহাশয়। তিনি তার আলোচনায় কীভাবে জৈব প্রযুক্তিকে কৃষিতে প্রয়োগ করলে কৃষি ফসল উন্নয়ন হয় এবং পাশাপাশি এই কৃষি ফসলের ক্ষেত্রে পেস্টিসাইড যে বিষয়টা তাকে কমানো যায়, এতে জনগণের কল্যাণ হয়। পাশাপাশি এই 2 দিনব্যাপী আলোচনা চক্রে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সন্দীপ আচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি বায়োটেক ক্লাবের ভূমিকা কি, বায়োটেক ক্লাবের মাধ্যমে জৈব প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করলে জনগণের সামাজিক ক্ষেত্রে, শিক্ষায়, স্বাস্থ্য, পরিবেশে কল্যাণকর হবে তা তিনি সংক্ষেপে আলোচনা করেন। এই বায়োটেক ক্লাবের অধীনে যে 2 দিনের সেমিনার, এই সেমিনারের অন্যতম রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিমল দাস, যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক। তিনি তার আলোচনায় molecular makers and their application for crops improvement উপর আলোচনা করেন। এর মধ্যে উত্তরাখণ্ড গ্রাফিক ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শুভ গোয়ালা, তিনি তার আলোচনায় ইনসাইট ইনটু বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্রোচ ইন বায়োডিগ্রেডেশন এর উপর বিস্তৃত আলোচনা করেন। রিজনাল ইনস্টিটিউশন অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগরতলা,
এর বরিষ্ঠ অধ্যাপক বিপ্লব দে, বায়োটেকনোলজি ফর হেলথ অ্যান্ড কানেকশন উইথ মেডিকেল ওয়ার্ল্ড, ভিউজ অফ এ রিসার্চ, এই শিরোনামে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বায়োটেকনোলজিকে প্রয়োগ করলে জনগণের কী লাভ হতে পারে তার বিস্তৃত আলোচনা করেন। আমরা লক্ষ্য করি এই দুদিন ব্যাপী আলোচনার ক্ষেত্রে একজন অন্যতম রিসোর্স পার্সন, যিনি এক্সিলেন্স অন সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট বিরাদন এর ডক্টর কৃষ্ণগিরি, তিনি খুব সুন্দরভাবে ইমপ্যাক্ট অফ ল্যান্ড ডিগ্রেডেশন অন মাইক্রোবায়োম ডিভার্সিটি অ্যান্ড সয়েল হেলথের উপরে বিস্তৃত আলোচনা করেন, যা আমাদের উপস্থিত ছাত্রছাত্রীদের যথেষ্ট কাজে লাগবে। আমরা লক্ষ্য করি রাজ্য সরকারের একমাত্র মহিলা কলেজ আগরতলা স্থিত, তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিউম্যান ফিজিওলজি ডক্টর মনোজ নাথ জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে প্রয়োগ করে কীভাবে ট্রান্সফর্ম করা যায় লাইফকে, দ্যাট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সফর্মিং লাইফ, এই শিরোনামে তিনি বিস্তৃতভাবে বিষয়টি ছাত্রছাত্রীকে সামনে উদাহরণের মাধ্যমে উপস্থাপন করেন। রাজ্য সরকারের বায়োটেকনোলজিক্যাল ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর শ্রী অঞ্জন সেনগুপ্ত অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফাইন্ডিং সলিউশন শিরোনামে কীভাবে পরিবেশ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে সমাজ জীবনে কী প্রভাব পড়ছে, পাশাপাশি কীভাবে এই পরিবেশের জলবায়ু পরিবর্তনকে জৈব প্রযুক্তির মাধ্যমে চেঞ্জ করা যায়, যা জনগণের আজকের এবং আগামী দিন তার কল্যাণে প্রয়োগ হবে। আর বিস্তৃত তিনি উদাহরণের মাধ্যমে বিভিন্ন স্লাইড দেখিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেন। আমরা লক্ষ্য করলাম রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অন্যতম ডেপুটি প্রজেক্ট অফিসার সুমিত সরকার ন্যানো বায়োটেকনোলজিকে প্রয়োগ করে মানুষের জীবনের বর্তমান যে অবস্থা তার পরিবর্তনের ক্ষেত্রে কী উপযোগিতা আসতে পারে তারও বিস্তৃত আলোচনা করে। আমরা দেখলাম এই উপস্থিত রিসোর্স পার্সনদের যে আলোচনা তা সত্যি আজকের বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কৃষিতে যে উন্নয়নের উৎপাদন হ্রাস পাচ্ছে, আমাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে যদি একটা পরিবর্তন আনতে হয় যা সত্যিকার অর্থে আজকের দিনে আগামী দিনে মানুষের কল্যাণে লাগবে, একমাত্র জৈব প্রযুক্তি আমাদের উপর একমাত্র ভরসা। পরিশেষে উপস্থিত অতিথিদের মাধ্যমে কলেজের বায়োটেক ক্লাবের দ্বারা উৎপন্ন জৈব সার পার্শ্ববর্তী কৃষকদের মধ্যে বিতরণ করা হয় বিনামূল্যে। আমরা লক্ষ্য করি এতে কৃষকরা খুব উৎসাহ বোধ করেছেন। এই দুদিনের যে আলোচনা তাতে ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হয়েছে। নিঃসন্দেহে তাদের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমরা আগামী দিনেও চেষ্টা করব সমাজের সার্বিক অংশে মানুষের স্বার্থে এই ধরনের আলোচনা চক্র এবং